বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে ৫ দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। বিষাদের সুরে দেবীকে বিসর্জন দিলেন ভক্তরা। বিকেলে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে প্রতিমা বিসর্জন দেওয়া হয় সদরঘাটে। হিন্দু শাস্ত্র মতে দেবী দুর্গা মর্ত ছেড়ে কৈলাসে ফিরে যাবেন দোলায় চড়ে। SM আরিফকে সাথে নিয়ে মিফতাক আলীর রিপোর্টে বিস্তারিত। চোখের জলে দেবী দুর্গার বিসর্জন, একদিকে আনন্দ, অন্যদিকে মায়ের কৈলাসে ফিরে যাবার বিষাদ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে। পরিবার পরিজন নিয়ে রাজধানীর বিভিন্ন স্থান থেকে র্যালি করে দেবীকে বিসর্জন দিতে সদরঘাটে আসেন ভক্তরা। 5 দিন আগে আনন্দঘন মুহূর্ত দিয়ে পূজা শুরু হলেও দশমীতে বিদায়ী আবহ। আর 5 দিন খুব আনন্দ অনুভূতির পর মাকে বিদায় জানাতে হয়। সো দিনটা আসলে শুরু থেকেই সকাল থেকে একটু আর কি করুন, মানে একটু খারাপ লাগা শুরু করে। বিজয়া দশমী আজকে পূজা শেষ, এটা নিয়ে যেমন একটু মন খারাপ, আবার হচ্ছে আনন্দেরও দিন। আজকে শেষ দিন, খুবই খারাপ লাগছে সেটা ভেবে। আবার বসে আছি সেই প্রত্যাশা যে 1 বছর পর আবারও দেখা হবে। তবে এবারের দুর্গাপুজোয় সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট সবাই। আগামী বছরগুলোতেও নির্বিঘ্নে দুর্গোৎসব পালিত হবে এমনও প্রত্যাশা ছিল ভক্তদের। যেন সবাই ভালো থাকে, আমাদের দেশের পরিস্থিতি ভালো হোক, আমরা যেন সামনের বছরগুলোয় আরও ভালোভাবে সবাই একসাথে পুজোগুলো করতে পারি, এই কামনা করেছি সবার জন্য। সবাই আমরা একত্রিতভাবে সুন্দর সুস্থভাবে এখানে যে আনন্দ ইনভলভ করলাম এতদিন, এটা সবচেয়ে ভালো লাগছে। যে সরকার এখনও আছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, তারা আমাদের অনেক নিরাপত্তা দিয়েছে, আমাদেরকে অনেক ভালো লাগতেছে। এখন পর্যন্ত নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা নেই। আমরা যথেষ্ট সচেতন আছি এবং সজাগ আছি, অনুরূপ কোনো দুর্ঘটনা হবে না ইনশাআল্লাহ। এর আগে সকালে প্রতিটি মণ্ডপে সিঁদুর খেলায় মেতে ওঠেন নারীরা। আগামী বছর যেন আবার দেবী দুর্গা ফিরে আসতে পারে, সেজন্য প্রার্থনা ছিল সবার। বিজয়া দশমীর মাধ্যমে হিংসা, বিদ্বেষ, কাম, অশরিক প্রবৃত্তি দূর হয়ে ভালোবাসা ছড়িয়ে পড়বে পুরো বিশ্বে, এমনটাই প্রত্যাশা সনাতনীদের। মিফতাক আলী, মাই টিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে সদরঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী SM আরিফ, যুক্ত হচ্ছে তার সাথে। আরিফ, শারদীয় দুর্গোৎসবের প্রতিমা বিসর্জনের কেমন পরিস্থিতি দেখছেন জানাবেন। সবশেষ যে প্রতিমাটি বিসর্জনের জন্য একটু নিয়ে যাওয়া হয়েছে সেটি খামারবাড়ি যে মণ্ডপ, সেই মণ্ডপের প্রতিমা। এরকম প্রতিটি যে মণ্ডপের প্রতিমা সেগুলো রেলি আকারে এসে কিন্তু একসাথে জড়ো হওয়ার পর আমরা দেখেছি বিকেল 5টার পর থেকেই কিন্তু এই যে প্রতিমা বিসর্জন সেটি শুরু হয়ে গেছে এবং 5টার পর থেকে আমরা দেখেছি একটি করে প্রতিমা, একটি মণ্ডপের প্রতিমা কিন্তু আসছে এবং এই যে বুড়িগঙ্গা নদীতে বিসর্জন দেওয়া হচ্ছে। আমরা এই যে প্রতিমা বিসর্জনের দেখেছি যে নিরাপত্তার বিষয়টি কিন্তু এবার সরকার একদম নিরাপত্তার চাদরে কিন্তু এই যে ওয়াজ ঘাট, যেটিকে সবসময় প্রতিমা বিসর্জন দেওয়ার জন্য ব্যবহার করা হয়, সেই ঘাটে কিন্তু আসলে আমরা সুশৃঙ্খলভাবে নিরাপত্তা বাহিনীদের আমরা এখানে থাকতে দেখেছি এবং এখনও রয়েছেন। আমরা দেখেছি র্যাব, আমরা দেখেছি পুলিশ রয়েছেন আর্মি সহ নৌবাহিনী তো সবসময় থাকে, যেহেতু এই প্রতিমা বিসর্জনের একটি ঝুঁকি থেকে যায়। যখন বিসর্জন দিতে যায় তখন সবার মধ্যে একটা ঝুঁকি থেকে যায়, পড়ে যাওয়ার, পানিতে পড়ে যাওয়ার। সেই ঝুঁকি এড়াতে কিন্তু আসলে এখানে নৌবাহিনী কিন্তু সবসময় সচল থাকে এবং নৌবাহিনীর যে বহর সেটিও রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে একটি মণ্ডপের প্রতিমা বিসর্জনের পরপরই কিন্তু আরেকটি মণ্ডপের প্রতিমা কিন্তু এসে জড়ো হচ্ছে এই রাস্তায় এবং সেখান থেকেই আসলে প্রতিমা বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে বুড়িগঙ্গা নদীতে। এবং সবাই কিন্তু একটু, যারা সনাতন ধর্মাবলম্বী রয়েছেন তারা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং তারা বলছেন যে একদিকে তাদের কাছে এটি উচ্ছ্বাস, আরেকদিকে কষ্টের ও বেদনারও, কারণ এই 5 দিনের যে তাদের যে উৎসব সেটি শেষ হয়ে গেছে আজকে এবং যেটি তাদের সনাতন ধর্মমতে যে দেবী দুর্গা এই কৈলাসে যে ফিরে যাওয়ার, সেটি আজকে ফিরে গিয়েছেন। তার মানে তাদের কাছে সেটিতেও আসলে তাদের মধ্যে একটি কষ্টের ছাপ রয়েছে। তবে সবাই কিন্তু এই দেবীকে যে বিসর্জন দিচ্ছেন তারা কিন্তু উৎফুল্লভাবেই কিন্তু বিসর্জন দিচ্ছেন এবং তারা জানাচ্ছে যে এই দেবীকে বিসর্জনের মধ্য দিয়ে তাদের মধ্যে যত মনের পাপ, লোভ, লালসা রয়েছে সেগুলো আসলে বিসর্জন দেওয়ার তারা প্রত্যয় ব্যক্ত করেছেন। অনেকের সাথে আমরা কথা বলেছি সনাতন ধর্মাবলম্বী, তারা অনেকেই এখানে এসেছেন উৎসুক ভাবে দেখতে এবং তার প্রতিমা বিসর্জনের যে রয়েছে সেটি দেখতে এবং
সেটি অবলম্বন করতে কিন্তু তারা আছে এবং আইনশৃঙ্খলা বাড়ি যেটি আগেও বলেছি যে এখন পর্যন্ত আমরা দেখেছি সুশৃঙ্খলভাবে প্রত্যেকটি মণ্ডপের প্রতিমা কিন্তু এখানে আসছেন, আইনশৃঙ্খলা বাহিনী সেগুলো নিশ্চিত করছেন এবং ঢাকের তালেই কিন্তু পাশাপাশি দুর্গাপুজোটা হলো, উৎসবটা হলো, সেই উৎসবের মধ্যে যে পুজোর জন্য উপকরণগুলো রয়েছে সেগুলোও আসলে এই পাশাপাশি বিসর্জন কিন্তু তারা দিচ্ছে এবং তারা বলছেন যে মনের সব ময়লা ধুয়ে মুছে আসলে যেটি পাপ ধুয়ে মুছে কিন্তু তারা পরিষ্কার হওয়ার জন্য বলছেন যে এই প্রতিমা বিসর্জন তাদের কাছে অন্যরকম একটি আবহাওয়া। তো এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে রংপুর থেকে প্রতিমা বিসর্জনের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, রংপুরের প্রতিমা বিসর্জনের কি খবর আছে আপনার কাছে এবং সার্বিক আয়োজন নিয়ে কি বলছেন সনাতন ধর্মাবলম্বীরা, জানাবেন। যে দুর্গা উৎসব, শারদীয় দুর্গা উৎসব, সেটি কিন্তু রংপুর জেলা মহানগর সহ 912টি পূজা মণ্ডপে এবারে যে শারদীয় দুর্গোৎসব সেটি উৎসবমুখর পরিবেশে কিন্তু বিজয় দশমীর এবং প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সেটি কিন্তু সমাপ্ত হয়েছে এবং অনেকগুলো জায়গায় কিন্তু এখনও যে প্রতিমা বিসর্জন সেটি কিন্তু এখনও বাকি রয়েছে। কারণটা হলো যে বিকেল থেকে কিন্তু আবহাওয়াজনিত কারণে কিন্তু একটু ভিন্ন ঘটেছে। আমরা একটু কথা বলতে চাই যে আমি রয়েছি রংপুরের পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফটিকুল ইসলাম। আসলে এখন প্রতিমা বিসর্জনের সার্বিক পরিস্থিতি কি এখন পর্যন্ত? জি, অত্যন্ত চমৎকার উৎসবমুখর পরিবেশে আমাদের সনাতন ধর্মের ভাই বোনেরা এবারে পূজা উদযাপন করেছে। কোনো রকম দুর্ঘটনা ছাড়াই আমরা এটা সম্পূর্ণ করতে পেরেছি। 2-1 জায়গায় এখনও বিসর্জন বাকি আছে। আমরা সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত আছি। ইনশাআল্লাহ কোথাও কোনো সমস্যা হবে না। জি, আমরা একটু পূজা উদযাপন পরিষদের যে সভাপতি রয়েছে সুধীর চন্দ্র, আসলে এবারে উৎসব কেমন ছিল এবং প্রতিমা বিসর্জনের সর্বশেষ কি অবস্থা? ধন্যবাদ। আসলেই আনন্দমুখর পরিবেশেই আমরা এবারে পূজা উদযাপন করতে পারছি এবং সঠিক সময়ে আমরা 7টার টাইমেই আমরা 6টা হইতে 7টার টাইমে আমরা সবগুলোই না হলেও প্রায় সবগুলোই কাছাকাছি আমরা বিসর্জন দিতে পারছি। এটাই আমাদের গৌরব। আর কয়েকটা মাত্র 6-7টা মন্দির এখনো আছে বাকি, এটাও আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের সমাধান হবে। জি, যেমনটা শুনছিলেন যে আসলে এবারে যে উৎসবমুখর পরিবেশে যে শারদীয় দুর্গা উৎসব সেটি বিজয় দশমীর মধ্য দিয়ে শেষ হলো রংপুরে। এই ছিল আমার কাছে বিজয় দশমীর প্রতিমা বিসর্জন নিয়ে সর্বশেষ। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, বিভিন্ন স্থান থেকে প্রতিমা বিসর্জনের সর্বশেষ সংবাদ শুনছিলাম আমাদের সহকর্মীদের কাছ থেকে। এবারে পরবর্তী প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রে 9 দিনের সফরে জাতিসংঘের 80তম সাধারণ পরিষদে যোগদান শেষে ঢাকায় ফিরলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 9টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এর আগে বুধবার বাংলাদেশ সময় সকাল 9টা10 নিউ ইয়র্ক ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। সে সময় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম জন এফ কেনেডি বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে ছিলেন দেশের শীর্ষ রাজনৈতিক দলের নেতারা। জাতিসংঘের এবারের অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে অংশ নেয় বিএনপি, জামায়াত ও এনসিপির প্রতিনিধি দল। নানা কারণে এই সফরটি ছিল বেশ আলোচিত। জাতিসংঘ সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টা কথা বলেন নির্বাচন থেকে শুরু করে রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয়। সব মিলিয়ে কেমন হলো সফরটি? বিশ্লেষকদের সাথে কথা বলে বিস্তারিত জানাচ্ছেন মিফতাক আলী। দেশের প্রধানতম 3টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে নিয়ে জাতিসংঘের 80তম সাধারণ অধিবেশনে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। অধিবেশনে প্রধান উপদেষ্টার ভাষণে ফিলিস্তিন গণহত্যার মতো গুরুত্বপূর্ণ ইস্যু সহ বাংলাদেশে আসন্ন নির্বাচন, গণহত্যার বিচার, বৈদেশিক বিনিয়োগ গুরুত্ব পায়। বক্তব্যে উঠে আসে রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধান সহ ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়েও। The international community must put effective pressure on Myanmar and the Arakan army to immediately stop persecution of the Rohingyas and start working for their expeditious repatriation to Rakhine.
It is the only solution of the crisis. সাধারণ অধিবেশনে বিএনপি জামাত এনসিপিকে নিয়ে অংশগ্রহণের এমন সিদ্ধান্ত জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর রুহুল আমিন। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের মতো বিশাল রাষ্ট্রের পাশে বাংলাদেশের মতো একটা ছোট্ট রাষ্ট্রের টিকে থাকাটা অত্যন্ত কষ্টকর। প্রতিবেশী সব লাগে, সেটাকে ডক্টর ইউনূস প্রথমে অ্যাড্রেস করেছে। এটা একটা অনেক বড় অর্জন। আমি আশা করি ভারতের রাষ্ট্রবিজ্ঞানী, সাধারণ জনগণ, ভারতের সরকার এবং ভারতের রাজনৈতিক দলগুলো এটা সারমর্ম উপলব্ধি করবে এবং বাংলাদেশের সাথে তাদের সম্পর্কের নতুন একটা মেরুকরণ হবে। বৈদেশিক বাণিজ্য, ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক, রোহিঙ্গা ইস্যুতে টেকসই সমাধানে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন বিশ্লেষকরা। আমরা প্রায় 96 মিলিয়ন নতুন করে সহায়তা পেয়েছি ইউএসএ এবং ইউকের কাছ থেকে। এটা হয়তো জাতিসংঘে তার ভাষণের ফলে এটা সম্ভব হয়েছে। মিয়ানমারকে এটা সলিউশন করতে হবে এবং সেইটার দায় কিন্তু সুপার পাওয়ারগুলোকে নিতে হবে, তাদেরকে এগিয়ে আসতে হবে। তাদের এখানে চায়নার একটা বিগ রোল আছে, চায়নার সাথে আমরা মিয়ানমারের সম্পর্কের কথা জানি। এখানে ইন্ডিয়ার একটা রোল আছে, রাশিয়ার রোল আছে, ইউএসের রোল আছে। এই সুপার পাওয়ারগুলো যদি তাদের নিজস্ব নীতি নৈতিকতা জায়গা থেকে এগিয়ে আসে এবং এই পৃথিবীকে এগুলোকে আমরা বলি বিস্ফোরা, এগুলা থেকে যদি মুক্ত করতে চায় তারাই এটা করতে পারে। এবারে জাতিসংঘের অধিবেশনের পরবর্তী বাংলাদেশের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মিফতাহ গালিব, মাই টিভি, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বিএনপি। প্রধান উপদেষ্টা সফরসঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় ফিরে এমনটা জানিয়েছেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য যারা বিনষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ইলিয়াস মাতবরের প্রতিবেদন। জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্থ সেনবাগ ফোরামের আয়োজনের সমসাময়িক বিষয় নিয়ে এই আলোচনা সভা। সবাই পাহাড়ে অশান্তি সৃষ্টির অপকারীদের খুঁজে বের করার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, দেশ অস্থিতিশীল করতে আওয়ামী লীগ ও ভারত চেষ্টা করে যাচ্ছে। কেউ কেউ বলা শুরু করেছে আওয়ামী লীগ তো নিষিদ্ধ, নির্বাচন কি করতে পারবে? তাতেও সরকারের আইন মন্ত্রী স্পষ্ট বলে দিয়েছে তারা নির্বাচন করতে পারবে। এইসব বিষয়গুলো নিয়ে একটা খোলাটে পরিবেশ সৃষ্টি করা হচ্ছে যে পাহাড়ি অঞ্চলে অশান্তি কারা সৃষ্টি হচ্ছে, এটা খুঁজে বের করতে হবে। এদিকে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। ইন্টারিম সরকার যথেষ্ট আন্তরিক আছে, মানে এটা টাইমেই হওয়ার জন্য এখানে বিরোধী দল হিসেবে আমাদেরও সমর্থন আছে, তো ইনশাআল্লাহ টাইমেই হবে, ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন। আওয়ামী লীগ টেররিস্টদেরকে আবার স্পষ্টভাবে তুলে ধরে যে এদেরকে কিসের জন্য সাময়িক মানে এদের মানে কার্যক্রম বাংলাদেশে সাসপেন্ড করা হয়েছে, নিষিদ্ধ করা হচ্ছে, এই এভিডেন্সগুলো আবার এই সিদ্ধান্তকে মানে প্রমাণ করে যে এই সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত। হুমায়ুন কবির বলেন, ঘোষিত সময়েই অনুষ্ঠিত হবে নির্বাচন, ভোট হওয়া নিয়ে কোনো শঙ্কা নেই বিএনপির। ওখানে প্রোটোকলের দায়িত্ব ছিল। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। 50টি প্রতীকের মধ্যে একটিকে বেছে নিতে জাতীয় নাগরিক পার্টিকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। চিঠিতে আগামী 7 অক্টোবরের মধ্যে প্রতীক পছন্দ করে লিখিতভাবে কমিশনকে জানানোর কথা বলা হয়। গত 30 সেপ্টেম্বর পাঠানো চিঠিতে বলা হয়, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য এনসিপির আবেদন প্রাথমিক পর্যালোচনায় বিবেচিত হয়েছে। আবেদনপত্রে পছন্দের প্রতীক হিসেবে শাপলা, কলম ও মোবাইল উল্লেখ করা হয়, তবে নির্বাচন পরিচালনা বিধিমালায় শাপলা প্রতীক অন্তর্ভুক্ত নেই। এতে আরও বলা হয়, দলের নিবন্ধনের বিষয়ে পরবর্তী পদক্ষেপের জন্য বরাদ্দ হয়নি এমন একটি প্রতীক পছন্দ করে কমিশনকে আগামী 7 অক্টোবরের মধ্যে লিখিতভাবে জানানোর অনুরোধ করা হলো। খাগড়াছড়ি সদর ও গুইমারায় সহিংসতার ঘটনায় 3টি মামলা করেছে পুলিশ। 144 ধারা ভঙ্গ ও হামলা ভাঙচুরের ঘটনায় গতরাতে সদর থানায় একটি মামলা হয়।
অন্যদিকে গুইমারে 144 ধারা ভঙ্গ, হামলা, অগ্নিসংযোগ ও 3 জনকে হত্যার ঘটনায় আলাদা 2টি মামলা করে পুলিশ। তবে আসামিদের বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। অপরদিকে খাগড়াছড়ির পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, যদিও সদর ও গুইমারায় এখনো 144 ধারা বহাল রয়েছে। আগের তুলনায় শহরে মানুষ ও যান চলাচল বেড়েছে, খুলেছে দোকানপাট, সাজেকেও যাচ্ছেন পর্যটকরা। জেলা জুড়ে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের কয়েক স্তরের নিরাপত্তার পাশাপাশি চেকপোস্টে চলছে তল্লাশি। বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি রাতের মধ্যেই উপকূল পাড়ি দিতে পারে। বর্তমানে গভীর নিম্নচাপটির কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা নেই। এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। গভীর নিম্নচাপ হয়েছে, বর্তমানে এটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে বেসিক্যালি বৃষ্টি হবে। আমরা ইতিমধ্যেই 4টা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ফেনীর দাঙ্গরভূঞা উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দোকানে ঢুকে পড়ায় 3 জন নিহত হয়েছে। এই ভয়াবহ দুর্ঘটনায় অন্তত 20 জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শীরা জানায়, সুগন্ধা পরিবহনের যাত্রীবাহী বাসটি সিলোনিয়া বাজার এলাকা অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি সড়কের পাশে থাকা 5টি দোকান ও একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দিয়ে দুমড়ে মুচড়ে দেয়। খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে পাঠানো হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক 3 জনকে মৃত ঘোষণা করেন। ঝিনাইদহে বাসের চাপায় পিষ্ট হয়ে এক শিশু সহ 2 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 1 জন। পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে সদর উপজেলার হলিধানি বাজার থেকে ব্যাটারি চালিত ভ্যানে যাত্রী নিয়ে নগরবাথান বাজারে যাচ্ছিল ওই গ্রামের ভ্যান চালক নজরুল ইসলাম। পথে ঝিনাইদহ চুয়াডাঙ্গা মহাসড়কের 18 মাইল নামক স্থানে পৌঁছালে সামনের দিক থেকে আসা মণ্ডল পরিবহনের একটি বাস ভ্যানটিকে সামনের দিক থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সিফাত হোসেন নামে 7 বছরের এক শিশু নিহত হয়। আহত হয় ভ্যান চালক সহ 2 জন। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নজরুল ইসলামকে মৃত ঘোষণা করে। মেঘনা ও তেঁতুলিয়ায় ভরা মৌসুমেও কাঙ্ক্ষিত ইলিশের দেখা না পেয়ে হতাশ হয়ে পড়েছেন জেলার ভোলার জেলেরা। এমন পরিস্থিতিতে আগাম মৎস্য অভিযান শুরুর ঘোষণা যেন মরার উপর খাড়ার ঘা, এমনটাই অভিযোগ মৎস্যজীবী ও আড়তদারদের। অন্যদিকে জেলা মৎস্য বিভাগ বলছে, সঠিক সময়ে অভিযান পরিচালনা করা হবে এবং জেলেদের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থাও থাকছে। প্রতিনিধি আরিফ হোসেন লিটনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরেজ উচ্ছ্বাস। মৌসুমের শুরুটা একেবারে ভালো কাটেনি ভোলার মেঘনা ও তেঁতুলিয়ার জেলেদের। নদীতে ইলিশের সংকট দেখা দেয়ায় অনেকেই ধার দেনা করে জীবিকা চালাতে বাধ্য হয়েছেন। যদিও সময়ের সঙ্গে নদীতে কিছুটা মাছ মিলতে শুরু করেছিল, কিন্তু বড় আকারের ইলিশের দেখা না পাওয়ায় বাজারে সেই কাঙ্ক্ষিত সরগরম তৈরি হয়নি। এরই মধ্যে ঘোষণা এসেছে আগাম মৎস্য অভিযানের। এতে ক্ষোভে ফেটে পড়েছেন জেলে ও মৎস্য আড়তদাররা। বলছেন, এখন অভিযান শুরু হলে একেবারেই পথে বসবেন তারা। হঠাৎ সকালে ঘুম থেকে উঠে শুনি যে 4 তারিখে অভিযান। এখন এত দ্রুত যদি অভিযান দেওয়া হয় তাহলে তো আমাদের দেনা ফেনা আমরা কিভাবে দিব? যে ধার দেনাগুলি করছি, এই ধার দেনাগুলি কিভাবে দিব? আর মাত্র 5 দিন 6 দিন আছে। অন্যদিকে ঘাটে কিছুটা বেচাকেনা চললেও নদীতে ইলিশের পরিমাণ কম থাকায় এর প্রভাব পড়ছে খুচরা বাজারেও। ফলে একদিকে যেমন ক্রেতারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি জেলেদের আয় না হওয়ায় আরও ঋণগ্রস্ত হচ্ছেন। তেল খরচার টাকাও ওটা নেই, বিড়িটা আছে। মাছের দাম বেশি দেখে মাছ আর কিনি না। বড় ইলিশ নাই, পাই না। মাছের দাম অনেক চড়া, কিছুদিন আগে ছিল মাছ কম। মাছের দাম কিন্তু তুলনামূলকভাবে কমে নেয়। এলাকাও মাথা খারাপ হয়ে গেছে, আড়তদারের মাথা খারাপ হয়ে গেছে। জেলা মৎস্য বিভাগ বলছে, ইলিশের উৎপাদন সুরক্ষায় সময় মতো অভিযান চালানো জরুরি। এই অভিযান সফল হলে সামগ্রিকভাবে ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে। এবছর কেন্দ্রীয় টাস্কফোর্স কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এটা 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত নির্ধারিত হয়েছে। এই তারিখটা আর পরিবর্তনের বা পরিবর্ধনের
কোনো সুযোগ নেই। এই অভিযানকালীন সময়ে জেলেদেরকে খাদ্য সহায়তা বাবদ তাদেরকে 25 কেজি হারে চাল দেওয়ার চিন্তা ভাবনা আছে। আমরা এখনো বরাদ্দ পাইনি। জেলার 2 লাখেরও বেশি মানুষ মৎস্য শিকার পেশার সঙ্গে জড়িত। এবছর ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,80,000 মেট্রিক টন। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। গত 24 ঘন্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও 2 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 202 জনে। এদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে 396 জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে 24 ঘন্টায় ডেঙ্গুতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 1 জনের ও চট্টগ্রাম বিভাগে 1 জনের মৃত্যু হয়েছে। ওই সময় চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।